ফ্রেন্ডস, আজকে আমরা মাধ্যমিকের একটা টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। তো যেখানে আমরা ফিজিক্যাল সায়েন্সের 2024 পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এমসিকিউগুলো সলভ করব, তারপর আমরা এসিকিউগুলো আস্তে আস্তে করে 1 বাই 1 সলভ করব। তো প্রথমে আমরা দেখব যে প্রথম প্রশ্ন আমাদের আছে, যেটা বায়োগ্যাসের মূল উপাদান। তো আমরা এখানে এমসিকিউগুলো যখন করব, এমসিকিউর সঙ্গে সঙ্গে বাকি যে অপশানগুলো আছে সেইগুলো থেকে আর কী কী প্রশ্ন হতে পারে, তো সেই রিলেটেড একটু পড়াশোনা করবো। এর ফলে কী হবে, তোমাদের টপিকটা রিভিশন হবে এবং বাকি আনসারগুলো দিয়ে যদি অন্য কোনো এমসিকিউ আসতে পারে সেগুলোও তোমরা একটা আনসারের মধ্যেই বা একটা সেটের মধ্যেই অনেকটা ইমপ্রুভ করতে পারবে। চলো আজকে প্রথম প্রশ্ন দেখা যাক, যেটা হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান। তো আমরা বায়োগ্যাসের মূল উপাদান কী জানি? বায়োগ্যাসটা কি? বায়োগ্যাস হচ্ছে যেটা আমাদের এখানে অপশানগুলো দেওয়া হচ্ছে মিথেন, সিএফসি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। তো CH4 আমরা মিথেন, এটা সকলেই জানি যে বায়োগ্যাসের মূল উপাদান। এবং অপশান বিতে যেটা আছে সিএফসি, সিএফসিটা কি? সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এবং এটা কী করে? এটা আমাদের ওজোন লেয়ারের ক্ষতি করে। এবং কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আমরা কী জানি? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা আমাদের গ্রিনহাউস গ্যাস, যেটা আমাদের বায়ুমণ্ডলে সবথেকে বেশি পাওয়া যায়। এবং কার্বন মনোক্সাইড হচ্ছে কীভাবে পাওয়া যায়? আমরা যখন কোনো কার্বনের অসম্পূর্ণ দহন হয় তখন আমরা সেখান থেকে কার্বন মনোক্সাইড পেতে পারি। নেক্সট কোয়েশ্চেন কী আছে, যে বাস্তব গ্যাসের একটি আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করে? আমরা বাস্তব গ্যাস কাকে বলি, আদর্শ গ্যাস কাকে বলি? বাস্তব গ্যাস মানে যেই সমস্ত গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলে এক্সিস্ট করে, যেমন আমরা দেখি নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো কি বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে, তো এগুলোকে বলবো আমরা বাস্তব গ্যাস। এবার আসছি আমরা আদর্শ গ্যাস কাকে বলবো? যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলবে তাদেরকে বলি আমরা আদর্শ গ্যাস। এবার এখানে অপশানগুলো দেখো, উচ্চচাপ, নিম্নতাপ, উচ্চ তাপমাত্রা, উচ্চচাপ, নিম্ন তাপমাত্রা, নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ, নিম্ন তাপমাত্রা। তো এই চারটার মধ্যে আমাদের কোনটা হতে পারে? এখানে অপশান হবে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। এটা দিয়ে আমরা কোনো আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসে রূপান্তরিত করতে পারি, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে রূপান্তরিত করতে। এরপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন আছে যে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করতে গেলে আমাদের কী জানতে হবে? আগে কার্বন ডাইঅক্সাইডের 22.4 লিটারে কী জানি, যে কোনো গ্যাস 1 লিটার আয়তন হয় 22.4 লিটার। তাহলে এখানে মোল সংখ্যা মানে 22.4 লিটারে 1 মোল থাকে কোনো পদার্থ বা কোনো গ্যাস। তো এখানে তাহলে কী হবে, যেহেতু 44.4 বলেছে, 8 বলেছে, তো 44.8/2 22.2, 22.4 সমান 2 মোল। তারপরে প্রশ্ন বলা আছে, দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত হবে? আমরা এটা জানি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের মান হবে 1। নেক্সট আছে কি, প্রতিসারাঙ্ক এবং আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী হতে পারে? তো প্রতিসারাঙ্ক আলোর তরঙ্গদৈর্ঘ্যের μ/λ মধ্যে সম্পর্ক হবে কি, μ=a+b/λ²। এটা হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে আসি যে 1.6 বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় কখন? বিবর্ধিত বলতে কি? বিবর্ধিত মানে কি, যখন একটা অসৎ বিম্ব, সৎ বিম্ব আর অসৎ বিম্বের মধ্যে আগে পার্থক্য জানতে হবে আমাদের। সৎ বিম্ব কি? সৎ বিম্ব যেটা পর্দায় ফেলা যায় তাকে বলবো আমরা সৎ বিম্ব। অসৎ বিম্ব কখন বলবো? যখন যেটাকে পর্দায় ফেলা যায় না কিন্তু সেটাকে আমরা কল্পনা করে নিতে পারি যে বস্তুটা এখানে আছে, তো সেটা হচ্ছে অসৎ বিম্ব। তো এখানে বিবর্ধিত অসৎ বিম্ব দেখা যায় উত্তর লেন্স। নেক্সট 7 নম্বর প্রশ্নে আসি, যে একটি তারের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং সেটির দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হবে, তাহলে তড়িৎ প্রবাহ কী হবে? তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তড়িৎ প্রবাহ কী হবে? হ্রাস পাবে। নেক্সট আমরা আসছি পরের প্রশ্নে, বলছে 5 অ্যাম্পিয়ার কোনো তড়িৎ পরিবাহের মধ্য দিয়ে যদি 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে তাহলে পরিবাহের মধ্যে আধান কত? তাহলে আমরা যা কী জানি যে কোনো পরিবাহের মধ্যে আধান কী হয়, কিউ সমান সি ইন্টু ভি। তো কিউ ইজিক্যাল টু এখানে কী বলা হবে, সিটা কী দেওয়া আছে? তড়িৎ প্রবাহ মাত্রা, এবং টি এবং টাইমের সঙ্গে গুণ করে দিতে হবে, তাহলে 30 × 50 5 সমান 150 কুলম্ব। নেক্সট বলা আছে একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে কী বলা আছে, আলফা এবং বিটা কণা কতগুলি নিশ্চিত হবে সেটা আমাকে জানতে হবে। বলছে এ 86 222 থেকে বি 210 84, এখান থেকে কতগুলি আলফা বেরোবে, কতগুলি বিটা। আগে আমাদের এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে আগে আমাদের জানতে হবে পুরো পরমাণু থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে পরমাণুর কী কী পরিবর্তন হয়, পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হয়, ভর সংখ্যার কী পরিবর্তন। আমরা জানি কি আলফা কণা বেরোলে, আলফা মানে কি হিলিয়াম কণার সমান, তাহলে 2He2 4। তাহলে যদি আমরা এখানে দেখতে পাই, এবং বিটা কণা বেরোলে কি শুধুমাত্র ইলেকট্রনের পরিবর্তন হয়, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো তাহলে দেখো এখানে লক্ষ্য করো, এখানে 12 ইউনিট টোটাল ভর সংখ্যা পরিবর্তন হয়েছে। তাহলে 12 ইউনিট যদি ভর সংখ্যা পরিবর্তন হয়, আমরা তাহলে কী জানি, একটা আলফা সমান হিলিয়াম কি, হিলিয়াম একটু উপরের দিকে করি, যে হিলিয়াম 4 2, এটা হচ্ছে একটা আলফা কণা। তাহলে এখানে লক্ষ্য করো যে 222 থেকে
কমে কত হয়েছে 210, তার মানে কি ভর সংখ্যাটা 12 একক কমেছে। তাহলে এই একটা যদি হিলিয়াম বেরোয় বা একটা আলফা কণা বেরোয়, সেখান থেকে কত একক আমার ভর সংখ্যা পরিবর্তন হয়? 4 একক। তাহলে 12/4, তার মানে 3টা আলফা কণা আমার বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে 3টা আলফা কণা বেরোলে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কত পরিবর্তন? 6 কমে যাবে, তাহলে -6 হয়ে যাবে, 3 2 6। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে কত 80। তো তাহলে আমরা দেখো এখানে দেওয়া আছে 84, তাহলে 84 যখন হবে তার মানে কি আগে কত একক কমে গেছে? তাহলে আগে 6 একক কমে গেছে, -6 আগে, তাহলে কি 6 একক কমে গেছে, -6 হয়েছে, -6 তাহলে কত হয়েছে 80 হয়ে গেছে, B80 210। এবার আসছি একটা আলফা বিটা কণা বেরোলে কী হয়? 1 একক বেড়ে যায়, তাহলে +4 হয়ে যাবে, তার মানে 4টা বিটা কণা 3টা আলফা কণা বেরোবে এখান থেকে। বুঝা গেল? আচ্ছা, পরের প্রশ্নে আমরা আসছি। দেখো যে মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে। কী কী দেওয়া আছে দেখো, আমরা তড়িৎ ধনাত্মকতা মানে কি ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মকতা বললে ইলেকট্রোনেগেটিভিটি বলতাম। এবার এখানে দেখো আমরা যদি ফ্লোরিন জানি, ফ্লোরিন কি সবথেকে বেশি আমাদের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে এটা হবে না। তাহলে এখানে কী হতে পারে? এখানে লক্ষ্য করো, এখানে দেখো সবচেয়ে তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি, তার ইলেকট্রোপজিটিভিটি সবথেকে কম, তাহলে সবথেকে কম কী হবে? দেখো যেখানে ফ্লোরিন আছে আমরা এখানে এই অপশান বিটাকে ক্লিক করতে পারি। পরের প্রশ্ন দেখো, বলছে একটা NaCl যৌগে Na এবং Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখাতে বলছে। তাহলে আমরা জানি কি একটা NaCl Na আর Cl, তাহলে Na প্লাস Cl মাইনাস যদি আমরা ভাঙি, এবার বলছে Na পরমাণু ইলেকট্রন বিন্যাস, তাহলে Na পরমাণু Na-তে কত থাকে? Na-তে থাকে 11টা। এবার Na প্লাস যখন হয়ে গেছে, Na প্লাসে কত থাকবে? একটা একক বেরিয়ে যাবে, তাহলে সমান হবে 10 হবে। আচ্ছা, এবার আসছি আমরা Cl-এ কত হবে? তাহলে 10 হলে আমরা তাকে ইলেকট্রন বিন্যাস করলে কত পাবো? 2,8, বাইরের কক্ষে 8টি থাকবে। এবং ক্লোরিনের কত হবে? 17, Cl মাইনাস মানে কত? 18 হবে, তাহলে 2,8, 8 হবে। তাহলে এখানে আমাদের অপশান ডি কারেক্ট উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক? রাসায়নিক পরিবর্তন হয়, দুয়ে বলছে কি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবর্তন করে, তিনি বলছে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বাড়ে। তাহলে এখানে আমরা কী করতে পারি বলতো, যে আমরা কি জানি উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী রোধ বাড়ে, এটা আমাদের এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করি, বলছে কোনটি নেসলার দ্রবণে শনাক্তকরণ পাওয়া যায়? আমরা পড়েছি যে অ্যামোনিয়া কী করে নেসলার দ্রবণে শনাক্তকরণ পাওয়া যায়। তারপর বলছে তাপীয় বীজাণু পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা যায়? তাপীয় বীজাণু পদ্ধতিতে Fe ধাতু নিষ্কাশন করা যায়। কোন রাসায়নিক প্রক্রিয়ায় ক্লোরোফর্ম উৎপন্ন করতে শনাক্তকরণ করে? CaCl2, তার সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া করা হয় তাহলে সেখান থেকে আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ করি। নেক্সট আসছি আমরা এবার যে কোনো প্রশ্ন 2 দাগের কোশ্চেনগুলো আমরা করব, যে ক্লোরিন পরমাণু ওজন অণু বিনষ্টি ঘটায়, এই বিক্রিয়ার সাহায্যে আমরা কী করতে পারি? বলছে ক্লোরিন পরমাণু ওজন অণুর বিনষ্টি ঘটায়, এটি কী দেখাতে পারি? আচ্ছা, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাতে বলছি। তাহলে দেখো আমরা যদি ওজনের সঙ্গে O3, তার সঙ্গে যদি Cl পরমাণু রিয়াকশান করি, Cl পরমাণু বলছে এখানে, তাহলে Cl হবে। তাহলে রিয়াকশান করলে কী হয়? এই ওজন পরমাণুটা ভেঙে গিয়ে O2 প্লাস O ডট এবং Cl পরমাণুটা ভেঙে গিয়ে কী করে? Cl ডট তৈরি করে। পরবর্তীকালে এই O আর Cl কী করে? ClO ডট পরমাণু তৈরি করে, প্লাস অক্সিজেনে ভেঙে দেয়। এই জন্য আমাদের এই ওজন পরমাণু ধ্বংস হয়ে যায়, ওজন লেয়ারটা ধ্বংস হয়ে যায়। পরে বলছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা হবে? তাহলে এটা আমাদের কী হবে? মেসোস্ফিয়ার। ঠিক আছে। নেক্সট বলছে দেখো, আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলে কী হবে? এক্সোস্ফিয়ারে অবস্থান করে। পরের প্রশ্ন দেখো, বলছে পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কী হবে? তাহলে আমি যদি পি জানি, পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কী হবে? পি বনাম 1/v, তাহলে আমি যদি এটা করি 1/v যদি এটা করি, তাহলে এটা হবে কি সরলরেখা। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন সূত্র থেকে আয়তন প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়? তাহলে কোন সূত্র থেকে পাবো আমরা? গ্যাসের ধর্ম থেকে। আচ্ছা, এবার বলছে যে আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে? তাহলে এবার আসছি আমরা একটা বস্তু রাখি, যদি একটা আপতন কোণ যদি এরকম হয়, তাহলে সে এটা লম্ব হয়, তাহলে সে যদি মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, যদি ঘন থেকে লঘু যায়,
বলছে আপতন কোণ যদি বাড়ে, আপতন কোণের মান যদি বেড়েই যায় তাহলে প্রতিসরণ কোণের মান কী হবে? বাড়বে না কমবে? প্রতিসরণ কোণের মান বাড়বে। তাহলে সে যত এদিক থেকে আসবে তার দিক অবিলম্বের থেকে দেওয়ার কথা ছিল সে তত দূরের দিকে সরে যাবে, তাহলে আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণের মান বাড়বেই। তারপর দিয়েছে দেখো যে একটা উত্তল লেন্সের এফ এবং 2f এর মধ্যে যদি বস্তু রাখে তাহলে প্রতিবিম্ব কোথায় করতে হবে? তাহলে দেখো একটা আমরা উত্তল লেন্স অঙ্কন করি। এটা আমাদের একটা উত্তল লেন্স যদি আমরা অঙ্কন করি এইভাবে, যে উত্তল লেন্স মানে কি, এটা হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স। তাহলে এই উত্তল লেন্সে তাহলে আমরা আগে দেখে নেবো কোথায় এখানে কী থাকবে। এটাকে বলি আমরা ফোকাস, এটাকে বলি আমরা কি 2f দ্বিগুণ দূরত্বে, এটাকে বলবো আমরা f, এটাকে বলবো আমরা 2f। আচ্ছা, 2f ড্যাশ বলতে পারি, f ড্যাশ 2f ড্যাশ। এবার কী বলছে দেখো যে এফ এবং কোথায় এফ ও 2f এর মধ্যে কোথায় বস্তু রাখলে, আচ্ছা এফ ও 2f এর মধ্যে বস্তু রাখলে, এফ এবং 2f এর মধ্যে আমি একটা বস্তু রাখছি এখানে। আমরা কী জানি বস্তু যত দর্পণের থেকে দূরে থাকবে প্রতিবিম্ব তত কাছে তৈরি হবে, আর বস্তু যত দর্পণের কাছে আসবে, দেখো আমরা জানি 2f এ থাকলে 2f এ বস্তু করতে হয়, তাহলে 2f থেকে কিছুটা দূরে, তার মানে কি বস্তু কি লেন্সের কাছে সরে আসছে, লেন্সের কাছে যত সরবে প্রতিবিম্ব কিন্তু লেন্স থেকে দূরে সরে যাবে, অর্থাৎ কি বস্তুটা এরকম জায়গায় তৈরি হবে। কীভাবে দেখো, এখান থেকে একটা রশ্মি যাবে, সে ফোকাস দিয়ে পাস করবে, আরেকটা রশ্মি কি হবে সমান্তরালভাবে যাবে এবং এখানে মিলিত হবে, 2f থেকে কিছু দূরত্বে মিলিত হবে। আচ্ছা, এবার বলছি একটা সমান্তরাল সমবায় এত শ্রেণী রোধকে তাহলে তুল্য রোধের মান। সমান্তরাল সমবায় বলছে দেখো সমান্তরাল সমবায় এত দূরত্বের সমান্তরাল সমবায়ের সঙ্গে এত রোধক একটি শ্রেণীর সমবায় যুক্ত আছে, ভালো কথা। তাহলে আমি দুটো আগে সমান্তরাল সমবায় যুক্ত করে নিই। সমান্তরাল সমবায় তুল্য রোধের সমান কি 1/r সমান 1/6 প্লাস 1/3। তাহলে 6 আর 3 লসাগু কত হয়? 6 আর 3 লসাগু হবে, আমি যদি এখানে করি 1/r সমান 1/6 প্লাস 1/3। তার মানে কী হবে 6 লসাগু 1 প্লাস 2, তার মানে 3/6, 3/6 হলে 1/2। তাহলে আর ড্যাশ আর এর মান কত হবে? 2 হবে। তাহলে আরেকটা সমবায় কী দেওয়া আছে দেখো, আরেকটা দেওয়া আছে 1, তাহলে এদের এটা শ্রেণীর সমবায় যুক্ত করবো, ব্যাস সহজ হয়ে গেল। এবার তাহলে 2 প্লাস 1 সমান 3 ওহম হবে উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? আমরা জানি ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম দ্বারা নির্ণীত হয়, তাহলে এটা বলবো ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম বলবো, ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম। রাইট হ্যান্ড রুল কী ছিল? মামাদের তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলকে পরস্পরের সমতলে রাখলে একটা এবং এইভাবে যদি পরস্পরকে সমকোণে রাখা হয় তাহলে এটা যদি চুম্বক ক্ষেত্র নির্দেশ করে, এটা কারেন্ট নির্দেশ করবে, এটা হবে প্রবাহের গতির নির্দেশ করবে। এটাই আমাদের বাল্যচক্র। নেক্সট বলছে দেখো যে নিয়ন্ত্রিত শৃঙ্খলে পারমাণবিক বিক্রিয়া, তাহলে সেটা কি? একটা পারমাণবিক বিদ্যুৎ তৈরি, পারমাণবিক বিদ্যুৎ তৈরি। তা বলছে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয়? কারণ কি অধিকতর পরিমাণ তাপ প্রয়োজন হয়, সেজন্য নিউক্লিয় সংযোজনের আগে ঘটানো হয়। নেক্সট বলছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলে আসো। বলছে নোবেল গ্যাস, নোবেল গ্যাসটা কি? নোবেল গ্যাস হচ্ছে রেডন, আমরা জানি হিলিয়াম, নিয়ন, জেনন, রেডন এগুলো। ইনভার হচ্ছে কি একটা সংকর ধাতু। তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল কোন হবে? আচ্ছা তার আগে যে কার্বন বিজারণ এটা, আচ্ছা তার তড়িৎ ঋণাত্মক মৌল কী হবে? সিজিয়াম হবে। আচ্ছা নেক্সট বলছে দেখো, নেক্সট বলছে যে বেনজিন এবং জল কোন দ্রবণে KCl দ্রবীভূত হয়? বেনজিন এবং জল কোন দ্রবণে KCl, বেনজিন ও জল, আচ্ছা জল ও বেনজিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়? তাহলে কোনটিতে KCl দ্রবীভূত, আগে জানতে হবে KClটা কি। KCl দেখো, KClকে যদি আমি ভাঙি, এটা একটা কি সমযোজী যৌগ না তড়িৎযোজী যৌগ? এটা একটা সমযোজী নয় তড়িৎযোজী যৌগ, K+Cl-, ঠিক আছে। তাহলে এবার তাহলে এটা কি, এটা কোথায় আমরা জানি যে তড়িৎযোজী যৌগগুলি কোথায় দ্রবীভূত? জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয়, হয়ে গেল। নেক্সট দেখো বলছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বার জারণ ঘটে তাকে কী বলে? আচ্ছা যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে কী বলে? তাকে অ্যানোড বলা হয়, ঠিক আছে। আচ্ছা তড়িৎ বিশ্লেষণের সময় এসি না ডিসি কোনটা ব্যবহার করব? আমরা ডিসি ব্যবহার করব। ডিসি মানে কি ডাইরেক্ট কারেন্ট, এসি মানে অল্টারনেটিভ কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট কোনগুলো? যেটা আমরা ব্যাটারি থেকে পাই তাকে ডাইরেক্ট কারেন্ট, কারণ কি সেখানে একটা পজিটিভ নেগেটিভ আছে। এবং দেখবে তোমরা যে ব্যাটারি থেকে যখন কোনো আলো জ্বালাবে পজিটিভ নেগেটিভ যদি উল্টে দেওয়া হয় আলো কিন্তু জ্বলে না, ঠিক আছে। নেক্সট বলছে HCl দ্রবণে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? কেন তড়িৎ পরিবহন করে? HClকে যদি আমি ভাঙি কী হয়? জলীয় দ্রবণে H+ আর Cl-, আর জলকে ভাঙলে কী হবে? H+OH-। তাহলে কেন তড়িৎ পরিবহন করবে? কারণ এই যে H2O এর সঙ্গে জলের যে H+ আয়ন মিলে কী হবে? H3O+, তো সেই জন্য কিন্তু সে তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। নেক্সট আছে দেখো, অ্যামোনিয়া গ্যাস থেকে উৎপন্ন জৈব যৌগের একটি জৈব সারের নাম লেখো। তাহলে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার সবাই জানি আমরা ইউরিয়া, তার রাসায়নিক সংকেত কী হবে? CONH2, NH2CONH2, এটা রাসায়নিক নাম, ঠিক আছে। এবার বলছে সিলভার নাইট্রেট যখন যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে কী হবে? Ag2S তৈরি হবে, সিলভার সালফাইড তৈরি হবে। মেলানিন, আচ্ছা মেলামাইন কোন যৌগ প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? মেলামাইন চ্যানেলেজ। আচ্ছা
যে কার্যকারী গ্রুপ দেওয়া আছে C2H6O, এখান থেকে দুটি ভিন্ন কার্যকারী গ্রুপ চিহ্নিত করতে হচ্ছে। আমি যদি করি একটা CH3 CH2OH, এটা একটা পেলে, আর একটা কী পাবো, আমরা করেছি CH3O CH, ইথার একটা পাবো, হয়ে গেল। নেক্সট বলছে এলপিজির গঠনমূলক সংকেত কী? এলপিজির গঠনমূলক সংকেত কী? প্রোপেন এবং বিউটেন, ঠিক আছে? তাহলে প্রোপেন এবং বিউটেন থাকে এলপিজিতে। নেক্সট আছে টেট্রাব্রোমো ইথেনের সংকেতমূলক গঠন দেবে। টেট্রাব্রোমো ইথেন, এগুলোকে আমরা কী বলি? IUPAC নেব। টেট্রাব্রোমো ইথেন, তাহলে ইথেনের সংকেত আগে জানি কি? মিথেন ইথেন, দুটো কার্বন থাকবে। টেট্রাব্রোমো বলছে, টেট্রাব্রোমো মানে কি? তাতে 4টা ব্রোমিন থাকবে। দেখো আমি 4টা ব্রোমিন এভাবে দিয়ে দিতে পারি, তাহলে Br 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 H H হয়ে গেল আমার টেট্রাব্রোমো। দেখো প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি 1 2 3 4 হয়ে গেল, তার মানে এটাই হবে টেট্রাব্রোমো ইথেন। নেক্সট প্রশ্ন, তাহলে এই গেল আমাদের 1 নম্বরের প্রশ্নগুলো শেষ হলো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, পরের দিন আমরা আবার পার্ট 2 করবো, ঠিক আছে? এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টার নিয়ে সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দিয়ে আমরা ফিজিক্যাল সায়েন্স থেকে অনেকটা ইমপ্রুভ করবো।